মজাটা হলো ছাত্রলীগের কি এটা কাজ? না, অবশ্যই না। এই কারণ এই অন্যায়ের বিরুদ্ধেই তো আসলে ছাত্ররা জেগে উঠেছে। ছাত্রলীগের কাজ না, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওটাও তো কাজ না যে রাস্তায় গিয়ে মারামারি করা, সেটাও তো কাজ, তাদের কাজ না। একদমই তাই। আমি ওটাই বলছি যে এইটা তো ধরেন গত 15 বছর চর্চার মধ্য দিয়ে আসছে, তো যে ছেলেটা বলতেছে 15 সেকেন্ডের মধ্যেই আমি আসলে সাংবাদিকদের ভ্যানিশ করে দেব, সে কি তাহলে শিখেছে? সাবেক এটা শেখার একটা এবং অভ্যাসের একটা, শুরুতেই বলছিলাম যে অভ্যাসটা চালু আছে। আচ্ছা, বাট ও একটা টার্ম বলেছে যে এটা অন্যায়, মানে যারা হলুদ সাংবাদিকতা করবে এরকম সাংবাদিকদের আমরা 15 সেকেন্ডেই শেষ করে দেব। বাক স্বাধীনতার বিষয়টা যখন আসলো যে আমরা স্বাধীন, আপনি তো বলতে পারেন আমি এখন 10 মিনিটের মধ্যে দীপ্ত টিভি খালি করে দেব। আমি তো সমন্বয়ক না, নরমালি বলে আপনি দীপ্ত টিভির উপস্থাপিকা, বলতে পারেন যে আমি দীপ্ত টিভি 15 মিনিটের মধ্যে খালি করে দেব, এই ক্ষমতা আমার আছে, বলতে পারেন না? আপনি তো সমন্বয়ক না বলে দীপ্ত টিভির কথা বলছেন। আচ্ছা আচ্ছা, তো এখন আমি কি আপনার কথা গুরুত্ব দেব? ধরেন আমরা যতটুকু পড়াশোনা করে জেনেছি যে 71-এর পর যখন বিজয় আসে, তারপরেও কিন্তু একটা দেশে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল, দুর্ভিক্ষ হয়েছে, যেগুলো আমরা অনেক কিছু জানি না, হয়তো আমাদের যেভাবে গত 15 বছর ইতিহাস শেখানো হয়েছে, বলানো হয়েছে সেটাই জানি, সেটা সোশ্যাল মিডিয়ায় আছে, কিংবা সোশ্যাল মিডিয়া সব বিশ্বাস করার দরকার নেই, বই পুস্তক আছে বিভিন্ন জনের, ওই সময়গুলো জানলেই আমরা পারবো। তো একটা বিশৃঙ্খল অবস্থা, যেটা আপনি শুরুই বলেছিলেন যে আমরা বিশৃঙ্খল সময় পার করছি, এইটা ধীরে ধীরে কমছে। এই সমন্বয়কের যে কথা বাড়াবাড়ি, এটাও ধীরে ধীরে কমে যাবে, এটা নিয়ে এত চিন্তা হওয়ার কোনো কারণ নাই। জেনারেশন জি বলা হচ্ছে এই প্রজন্মকে, এবং তারা নিঃসন্দেহে অসাধ্যকে সাধন করতে খুবই পটু। আপনি কোন জেনারেশন, ওয়াই নাকি এক্স, কোন জেনারেশনে পড়ছেন? আপনি কি বের করেছেন? আমি তো মানসিকভাবে জেনারেশন জি তে আছি, মানসিকভাবে জেনারেশন জি তে। তো এই যে জেনারেশন জি এরকম অসাধ্য সাধন করছে, এই জেনারেশনকে আমরা বলেছি মোবাইল স্ক্রলিং জেনারেশন, এই জেনারেশনকে আমরা বলেছি পড়ালেখা করে বিদেশে যাওয়ার ফন্দি, এই জেনারেশনকে বলছি তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না, আমাদেরকে দেখে, আমাদেরকে বলতে আমিও কিন্তু জেনারেশন জি এর, অর্থাৎ আমার বাবা মা বলেছে আমাদেরকে দেখে শিখ। তো এই জেনারেশন যে এই অসাধ্যকে সাধন করে দিল, এই 15 বছরের বলা হচ্ছে যে 15 বছরের স্বৈরাচার শাসনের পতন কিন্তু তারাই ঘটিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই জেনারেশন মোবাইল স্ক্রল করে, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, তার মানে সে আপ টু ডেট থাকতেছে। মোবাইল দিয়েই কিন্তু আন্দোলনটা হয়েছে। আরো বিষয় হচ্ছে, দেখেন আপনি এই আন্দোলনের পরে, সফল হওয়ার পরে তারা কিন্তু ওই যে ড্রোন উড়িয়ে ডাকাত খুঁজেছে, দেখেছেন নিশ্চয়ই? আমরা এটাও দেখেছি, মাইক দিয়ে বলেছে ডাকাত তুমি কোথায়, চলে আসো আমাদের কাছে। আগে দেখতাম যে, যদি একটু বলি, আগে দেখতাম যে যখন মা খালাদের মুখে শুনেছি যে ডাকাত আসলে লাঠি সোটা নিয়ে সবাই দৌড়তো, ছেলেরা লাঠি নিয়ে ডাকাত পেটাতো। এখন দেখেছি ডাকাতকে নিয়ে ডিজে পার্টি করা, এবং আগে মসজিদের মাইকে হচ্ছে ঘোষণা করা হতো ডাকাত পড়েছে, কে কোথায় আছো, সবাই লাঠি সোটা নিয়ে আসো। এখন আমরা দেখছি যে মাইকিং এ ছাত্ররা বা ছেলে পেলে বা প্রতিবেশীরা ঘোষণা করছে ডাকাত তুমি কোথায়, আমার কাছে চলে আসো। আইনের কথা বলতেছিলেন, ওরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়, উল্টো অপমান করে ছেড়ে দিয়েছে। ও আর জীবনে মানে মানুষের সামনে ডাকাতির শব্দটা উচ্চারণ করতে পারবে না। অনেক মৃত্যু হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক ছাত্ররা মারা গেছে নির্বিচারে। অনেকে আছে যে আন্দোলনেই নামেনি, হয়তো কোথাও ছিল সেখানেও মারা গেছে। তো এই বিষয়টা, তো আপনি একজন লেখক, আপনি নিশ্চয়ই আপনার জীবন থেকেই আপনার ঘটনাগুলো নেন, আপনার লেখনীতে সেগুলোকে প্রকাশ পায়, অনেকটাই প্রকাশ পায়। এই সার্কামস্টেন্স থেকে কি আপনার কোনো প্রভাব পড়বে আপনার লেখনীতে? আমরা যারা টুকটাক লেখালেখি করি তারা তো আসলে এই রসদটা পাই, পুরো পরিস্থিতিটা নেই। এবং আমার সৌভাগ্য বলি যে আমি এই প্রজন্মে জন্মগ্রহণ, এই সময়টা আমি দেখেছি নিজের চোখে, এবং এটার সঙ্গে আমি জড়িত ছিলাম, এটার সঙ্গে ছিলাম। এটা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের। সম্প্রতি কিন্তু নাট্য নির্মাতা যারা আছেন তারা হচ্ছে একটা আন্দোলন না, একটা কথা উঠাচ্ছেন যে আমরা হচ্ছে সেন্সর পদ্ধতি যেটা, সেটাকে বাতিল চাই, গ্রেডিং পদ্ধতিতে চলে আসতে চাচ্ছে, বা সার্টিফিকেশন পদ্ধতি। আমি যতটুকু জানি যে আপনার লেখা একটা সিনেমাও সেটাও হচ্ছে সেন্সরে আটকে আছে, কেন এবং এটা কেন এতদিন মুক্তি পায়নি, এটা আমি একটু জানতে চাচ্ছি। গল্পের একটু প্রেক্ষাপটটা বলি যে আমাকে এটার যে ডিরেক্টর সাজ্জাদ খান, সে আমাকে একটা লিঙ্ক পাঠায়, বিবিসির একটা রিপোর্ট পাঠায় বাংলাদেশের ওই কমিউনিটিটা নিয়ে। তো আমি সেটা দেখে ওই কমিউনিটির সঙ্গে মিশেছি, কথা বলেছি, যোগাযোগ করেছি, এবং আমি টানা 2 বছর এটা রিসার্চ করেছি। পার্টিকুলার কমিউনিটিটা কারা আসলে বলা যায়? এইটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হয়েছে যে এটা রিসার্চ করার পর এটা শ্যুট হয়েছে, সিনেমা রেডি হয়েছে, তারপরে আমরা সেন্সরে জমা দিয়েছি। এবং সেন্সর থেকে এটা আটকে রাখা হয়েছে, কারণ এটা তারা বুঝতে পারছে না। এটার সাপোর্টিং হিসেবে আমি অসংখ্য আর্টিকেল আমরা জমা দিয়েছি যে এটার এই কারণে এই প্রবলেম মানুষের হতে পারে, এরকম মানুষ পৃথিবীতে আছে, এটার পুরো পৃথিবী জুড়ে এই সাবজেক্টটা কাজ হয়েছে খুব কম, হয় না যে একেবারে তা না, খুব কম হয়েছে। তো এই সাবজেক্টটার
পুরো জিনিসটা আমরা সেন্সর বোর্ডে জমা দিয়েছি, ছবির সাথে এটাও সাপোর্টিং জমা দিয়েছি। তারা এটাকে মানে এই সিনেমাটা পাঠাইছে হচ্ছে পিজি হাসপাতালে। সিনেমাটা পিজি হাসপাতালের নিউরো সার্জন একজন আছেন, তার চিফকে বলা হয়েছে সিনেমাটা দেখে তারা যেন আসলে মতামতটা দেয়, যেটা সেন্সর দেওয়া যাবে কি যাবে না। আমার দুঃখটা বুঝতে পারছে না যে এটা নিয়ে আসলে কথা বলা যায়, এটা নিয়ে এটা সিনেমা হইতে পারে, এটা ধারে কাছেই যাচ্ছেন। আমি ঠিক জানি না এটা কী নিয়ে ভয়। এটা কোনো পলিটিক্যাল সিনেমা না, এটা ধরেন কোনো খুন রাহাজানি না, কোনো কিছুই না। এটা সিম্পল একটা গল্প আমরা বলে গেছি, যে গল্পের মূল উপজীব্যটা হচ্ছে ওই সাবজেক্টটা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে আপনি মহাপরিচালক পদে কাকে দেখতে চান, এবং যিনি পদত্যাগ করেছেন তার সম্পর্কে কি কিছু বলতে চান কিনা? না, উনি তো মহাপরিচালক আসলে মহাই ছিলেন, উনি ছোটখাটো মানুষ ছিলেন না। লিয়াকত আলী লাকী, হ্যাঁ সেটাই বলছি যে উনি খুব ছোট মানুষ ছিলেন। মহা মানে তো মহাপরিচালক মানে অনেক বড় আর কি। তো ওনাকে আমরা খুব মজা করে বন্ধু সার্কেলে বলতাম যে এটা আসলে বলাটা এখন ঠিক হবে কিনা, তারপরে বলে নেই, ভুল কিছু হলে কেটে দিন। সেটা হচ্ছে যে 3 জন মানুষকে ওখানে 4 জন মানুষকে আমরা সময় পোস্ট দিতাম ফেসবুকে, যে একজন হচ্ছে এরা কখনোই সরবে না, মানে এরা কে একজন শিল্পকলা ডিজি মহাপরিচালক লিয়াকত আলী লাকী, তারপরে হলো বিসিবির প্রধান যিনি ছিলেন পাপন সাহেব, এবং ওয়াসার তাসকিম, আরেকজন কে সেটা আপনারা ভেবে নেন। এরকম আমরা পোস্ট দিতাম ফেসবুকে, আপনারা জানেন। মানে আরেকজনের নাম আমরা বলতে পারতাম না ভয়ে, ওই সময় আতঙ্কে। কী এমন ক্ষমতা বলে তারা দিনের পর দিন এই জায়গায় বসেছিলেন একদম আসন ঘেরে। আচ্ছা, তো এটা তো বটেই, এটা লিয়াকত আলী লাকী সরে গেছে, আরও যারা সবাই সরে যাচ্ছে। মানে আমরা ধরে নিতে পারি যে তারা আসলে কাজের চাইতে, মানে যোগ্যতার চাইতে দলটাকে গুরুত্ব দিয়ে এই ক্ষমতার জায়গাটায় বসেছিল এতদিন। এখন কি মহাপরিচালক পদে আপনার কোনো স্পেসিফিক কোনো পারসন আমি বলবো না, একজন যোগ্য মানুষকে আপনারা চাচ্ছেন, যে যোগ্য মানুষ হবে তিনি যেন আসলে বসেন। কিন্তু এই যে খণ্ড খণ্ড বিভিন্ন ঘটনা হচ্ছে, এই ঘটনাগুলোর জন্য কিছু মানুষ কিন্তু স্ট্যাটাস দিচ্ছে যে কেন এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম, দেশটা কি তাহলে রসাতলে গেল, আরো দেখবে, এখন তো বাকি আছে, সামনে আরো দেখবে। এই ব্যাপারে আপনি যদি ঘটনাগুলো বিশ্লেষণ করে একটু বলতেন যে এই স্বাধীনতা কি আসলে আমরা চেয়েছিলাম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যারা এই ধরনের পোস্ট দিচ্ছে এই স্বাধীনতা কি চেয়েছেন তারা কারা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কারা তারা হইলো ওই লোকগুলা কি কখনো লিখতে পারতেছে যে আমরা শেখ হাসিনাকে চাই? আবার আমরা যখন এই সরকার ছিল তখন আমরা বন্ধু মহলে আলোচনা করতাম, তখন একটা কথা খুব কমন ছিল যে আওয়ামী লীগ আসলে যে একের পর এক নির্বাচন করতেছে ভোটার ছাড়া, নিজেরা নির্বাচন করতেছে। যেমন 14তে নির্বাচন হয়েছে, 300 আসনের মধ্যে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, কিন্তু তারা তো বলতো সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই পয়েন্টটা তো এটাই, তারা বলছে সুষ্ঠু। 153টা আসনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেটা কিভাবে সুষ্ঠু নাকি অসুষ্ঠু আপনি কিভাবে বলবেন, ব্যাখ্যা দিতে পারবেন? 18 সালের নির্বাচন রাতের ভোট বলে পরিচিত, এটা জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পুরো পৃথিবী জুড়ে লোকজন জানে রাতের ভোট হয়েছে, রাতের বেলা। 24-এর নির্বাচন কি হয়েছে? এটাকে বলা হয় আমি আর ডামি নির্বাচন, মানে আমার প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে আমার ভাই কিংবা আমার সার্কেলের কেউ, এটা নির্বাচন। এখন মানুষকে তো কথা বলতে দেওয়া হয় না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় নাই। প্রশ্নটা হইল এইটা না করার ফলে এই দলটা দিন দিন অজনপ্রিয় হয়ে উঠেছে। দুঃখজনক হচ্ছে যে এই দলটা বুঝেই নাই যে তারা আসলে অজনপ্রিয় হয়ে উঠছে। এবার যেটা বন্ধু মহলে বলছিলাম যে আওয়ামী লীগ আসলে এই ঘটনাগুলো করে, এই কাজগুলো করে নিজেরা গর্ত খুঁড়ে যাচ্ছে, সেই গর্তে নিজেরাই পড়লো এবার। মানে আমরা তখন বলতাম যে এমনভাবে গর্ত খুঁড়ে যাচ্ছে, এই গর্তে এমনভাবে দলটা পড়বে যেটা উঠে দাঁড়াতে পারবে না। রোকেয়া প্রাচীকে শোক দিবস পালন করতে দেয়নি, রোকেয়া প্রাচী সহ ভিন্ন মতের অনেকেই বা শোক পালন করতে দেয়নি, আমি দুঃখিত। তো এই বিষয়টা কি আপনি সাপোর্ট করেন কি করেন না, যদি একটু ছোট করে বলতেন। না, রোকেয়া প্রাচীর বিষয়টা শোক পালন করতে দেওয়া হয় নাই, তার সঙ্গে আমার কথা হয়েছে ওই সময়ে, এবং পেশাগত কারণে, এবং তাকে বলা হয়েছে তাকে বেধড়ক পিটিয়েছে। আমি আসলে এখন পর্যন্ত তাকে পেটানো কিংবা ওই দিন তো 14 তারিখ ছিল, 15 তারিখ না 14 তারিখ, ওই দিন তো ওইখানে যারা ছিল তারা নিশ্চয়ই নাও করে না, ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, এটা করা যাবে না। এবং হ্যাঁ, সেখানে আরেকটা বিষয় ছিল কিন্তু সাংবাদিকদেরকে ছবি এবং ভিডিও তোলাতে বা মোবাইল ধারণ করতে বাধা দেওয়া হয়েছে, এবং মোবাইল থেকে সেই মোবাইল চেক করে মোবাইল থেকে ডিলিট করা হয়েছে, এমন কথা উঠে এসেছে। এটা হচ্ছে সাংবাদিকদের বেলায় না, সাধারণ মানুষের বেলায়। সেটা 15 তারিখ, আমি 14 তারিখে ছিলাম। আচ্ছা, 14 তারিখে কিন্তু রোকেয়া প্রাচীর সঙ্গে কথা হয়েছে যখন আমার এই ঘটনার প্রায় ঘন্টাখানেক পরে আমি ফোন করলাম, উনি বললেন যে উনি মানে দৌড়ানো বা হাঁপানোর মতো একটা বিষয়। তাই আমি বললাম যে আপা আপনি কি অবস্থা এখন? আমাদের খুব বেধড়ক পিটিয়েছে, এটা করছে ওটা করছে,
অনেক কিছু বললেন না। আমি বললাম আপা হাসপাতালে যান, কয় আমার জন্য কি হাসপাতাল এখন সেফ? বললাম সেটাও তো কথা, তো আপনি কোথাও গিয়ে ট্রিটমেন্ট নেন অ্যাটলিস্ট। আচ্ছা, এখন এরপরে যেটা হলো যে আমরা ওনাকে পেটানো কিংবা ইয়ে কোনো ফুটেজ কোনো ছবি কিছুই পাইলাম না। এখন এই সময় এসে কি এটা সম্ভব? পাওয়া যাবে না? আপনার মনে হয় এটা? কেউ না কেউ তো ছবি তুলবে, কেউ না কেউ তো একটা ভিডিও করবে, কোনো না কোনো তথ্য তো আমরা পাবো। তাহলে কি তিনি মিথ্যা কথা বলেছেন এটা বলছেন? আচ্ছা, উনি মিথ্যা কথা বলছে কি বলেন সেটার উত্তরটা আপনি নিজে জাজ করেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি, উনি ঠিক পরের দিন ভারতের একটা গণমাধ্যমে কথা বলেছেন, আপনি শুনেছেন ওটা? না, আমার শোনা হয়নি। ওইটা শুনে নেবেন। ওইখানে উনি বলেছেন এইখানে বাংলাদেশের সকল হিন্দুর বাড়িতে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, ঢাকা শহরের প্রত্যেকটা বাড়িতে লুটতরাজ চলতেছে। আপনার বাড়িতে লুটতরাজ হয়েছে? না। আমার বাড়িতে হয়েছে? না। সামনে যারা আমার সামনে বসে আছেন তাদের বাড়িতে হয়েছে? জিজ্ঞেস করেন তো। তাহলে উনি কেন বললেন যে প্রত্যেকটা বাড়িতে লুটতরাজ হয়েছে, লুট করা হয়েছে, কেন বললেন? কিন্তু আমরা কিন্তু খন্ড খন্ড তাহলে এটা দেখে কি আপনি বলতে পারেন না শুনেছি যে মন্দির ভাঙা হয়েছে এরকম কিছু? গত 15 বছরে এই ঘটনা ঘটলে কি বলতো জানেন সরকারের লোকজন? এটা বিচ্ছিন্ন ঘটনা, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বিচ্ছিন্ন ঘটনা। ধানমন্ডি 32 নাম্বার বাড়ি বলা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ, এবং আমাদের যদি বলি যে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু বা যিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, ওনার অবদান কিন্তু আমরা একদমই অ্যাভয়েড করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। তো এই ঘটনাটা যদিও একটা বিচ্ছিন্ন ঘটনাই যদি বলি, তাহলে এই ঘটনাটার সাথে কি আপনি সমর্থন করছেন যে এছাড়া ওই যে বীরশ্রেষ্ঠ যারা আছেন তাদের মূর্তিও কিন্তু ভাঙা হয়েছে, তাদের ভাস্কর্য ভাঙা হয়েছে, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন যদি বলেন? যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ আমরা এটা সমর্থন করি না, মানে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এবং আমি আপনাকে একটা পয়েন্ট টু বি নোটেড যে আমার এলাকা ধুনট থানা, আমার বগুড়ার ধুনট থানা, সেখানে ধরেন আমার খুব আনন্দের গর্বের বিষয়, সেখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। একটা দুইটা খুবই মানে খুবই কম যে এটা বলারও প্রয়োজন। থানা হামলা হয় নাই, কোনো রাজনৈতিক দলের নেতা কোনো বাড়িতে হামলা হয় নাই, কিচ্ছু হয় নাই। চেষ্টা করেছে, সেটা থামানো হয়েছে। সেটা ধরেন আমার যতখানি সামর্থ্যের মধ্যে ছিল আমি এখান থেকে ফোন করে হোক যেভাবে হোক সেটা চেষ্টা করেছি। আপনি যদি বলেন গণভবন লুটপাট হয়েছে, গণভবনে আমি কিন্তু গণভবন যেদিন হয় লুটপাট ওখানে আমি স্টিল নাও ছিলাম, আমি আমার এক বন্ধু। তো যেটা হয়েছে যে ওটার উত্তরটা মোহাম্মদ ইউনূস খুব ভালো দিয়েছেন, আমাদের উপদেষ্টা। ওটা শুনেছেন আপনি তার কথা? তাই কিন্তু একই প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখন তো দেশে একটা অরাজক অবস্থা চলতেছে, গণভবন লুট হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি বিয়ে করতেছে। উনি দুটো টার্ম বলেছেন, গণভবন যখন লুট হয় কিংবা হয় আবার ফেরত আসছে, মানে উল্টো ঘটনা, অনেকেই 80% সম্পত্তি কিন্তু ফেরত আসছে, উল্টো ঘটনা ঘটেছে। উনি এটা উত্তর দিয়েছিলেন যেটা হচ্ছে স্বৈর শাসকের বিরুদ্ধে বিজয়ের সেলিব্রেশন, মানে এই যে ভাঙা হচ্ছে ওনার ভাস্কর্য, এটার উনি কেন ভাঙছে লোকজন, এটার উত্তরটা ওনার মেয়ে ভালো দিতে পারবে। আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি, আজ অনেকগুলো গরু বেঁচে গেল, 15ই আগস্ট এই স্ট্যাটাসটা দিয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি এর পেছনে মর্মার্থটা কি, যে আজ অনেকগুলো গরু বেঁচে গেল? আমাদের বঙ্গবন্ধু যখন 15ই আগস্টে পুরো ফ্যামিলি সহ মারা গেছে, শোক নানাভাবে পালন করা হয়, কিন্তু গত 15 বছরের শোক পালন কি আপনি দেখেছেন, খেয়াল করেছেন? কেমন বলেন? আমি তো খেয়াল করেছি, অনেক কিছু খেয়াল করেছি, অনেক বিচ্ছিন্ন ঘটনা খেয়াল করেছি। ভয়ঙ্কর ভাবে ধরেন ওই সময়টাতে এই যে গানের কথা বলছেন, কালকে একটা ভিডিও আমার সামনে এসেছে, যদি আমি শেয়ার করি না কিছু না দেখা, এটা ধরেন 2-3 বছর আগের ভিডিও। সেখানে হিন্দি গানের সঙ্গে নাচতেছে 15ই আগস্ট, পিছনে ব্যানার দেওয়া শোক দিবস পালন হচ্ছে, মিলাদ মাহফিল, এবং তাকে নাচা গানা চলতেছে। তো গরু বেঁচে যাওয়া মানেটা হলো যে যেহেতু ওই দিন আসলে দোয়া কিংবা অন্য কাজ সবাই হয়তো শোক পালন করেছে ওই দিন, কিন্তু এবং গরু বেঁচে যাওয়া মানে হলো ওই দিন গরু জবাই করে মোটামুটি একটা ভোজ করা হতো সারা দেশে, এবং এটার জন্য চাঁদা তোলা হইতো, যে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু সকল মহল থেকে, যে এটা চাঁদা তুলে এটাকে সেলিব্রেশন করার মতো শোকটাকে। তো ওই দিন তো আসলে এইবার তো হয় নাই সেটা। ভারতীয় গণমাধ্যম নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে, যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের কোটা আন্দোলন সম্পর্কে বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে অনেক রিউমার ছড়াচ্ছে। এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই। তার আগে আপনার একটা প্রশ্ন করি, আমাদের যে স্বৈরশাসক প্রধানমন্ত্রী পালালেন সেদিন কোথায় গেছে? ভারতে গিয়েছে, আমরা যতটুকু জানি এখন পর্যন্ত ভারতে গেছে। ভারত আমাদের জানিয়েছে উনি ওখানেই আছেন। তো ভারত তো এসব ছড়াবে, এটা তো স্বাভাবিক। তারা একজন স্বৈরশাসককে আশ্রয় দিয়েছেন, অন্য কোনো দেশ তো নিচ্ছে না।
আচ্ছা অপূর্ণ ভাই, আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই যে আমাদের সাবেক দাঁড়ান কি কি ছড়াচ্ছে একটা উদাহরণ দেই আপনাকে, দুই একটা বলেন না। মাশরাফির বাড়ি আগুন জ্বালায় পুড়িয়ে দেওয়া হয়েছে, যদিও যে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ সমর্থন করি না, আগেও বলেছি। সেটাকে চালানো হয়েছে লিটন দাসের বাড়ি পোড়ানো হিসেবে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে মন্দির পোড়ানোর অনেকগুলো খবর বের হয়েছে। এমনও হয়েছে মন্দিরের পাশে আওয়ামী লীগের কার্যালয়, সেটা পুরানো হয়েছে, ছড়ানো হয়েছে, মন্দির পুরানো হয়েছে। উল্টো ঘটনাও তো আমরা দেখেছি, যে মন্দির পাহারা দেওয়ার ঘটনাগুলো দেখেছি না। এখন ধরেন গতকালকে একটা রিপোর্ট হয়েছে, বিবিসি একটা রিপোর্ট করেছে, আপনি একবার চোখ বুলাবেন, সেখানে দেখবেন যে ভারতীয় গণমাধ্যম কত ধরনের ফেক খবর তারা প্রকাশ করেছে বাংলাদেশ নিয়ে, এই সময় নিয়ে। সেখানে সকল উদাহরণ এবং স্পেসিফিক বলে দেওয়া আছে যে এই জায়গাগুলোতে তারা ফেক খবর ছড়ানো হয়েছে। তাহলে কি মন্দিরে আগুন দেয়া হয়নি? আপনি আমি তো আগেই বললাম যে দুই একটা যে মানে হয় নাই বললে হলো, গত আওয়ামী লীগের শাসনামলে যা হয়েছে তার তুলনায় অনেক কম হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কম হয়েছে। মানে সেটা আমার এলাকায়, আমার যাতে হিন্দু বন্ধু বান্ধব আছে, হিন্দু যারা, আপনি এক পয়েন্টটা মনে রাখতে, মানুষের ক্ষোভ কিন্তু আসলে হিন্দুদের উপরে না, আওয়ামী লীগের উপরে। এখন আওয়ামী লীগ যদি ধরেন হিন্দু নেতা হয়, তার বাড়ি লুট হয়, তাহলে আপনি কি বলবেন? আবারও বলতেছি, সমর্থন দেই না আমি এই ধরনের লুটতরাজকে, সমর্থন দেই না, কিন্তু এটাকে হিন্দু হিসেবে ট্যাগ করবেন নাকি আওয়ামী লীগ হিসেবে ট্যাগ করবেন, কোনটা করবেন? এরকম তো আওয়ামী লীগ নেতার বাড়িতে লুটতরাজ হয়েছে। আপনি আচ্ছা বুঝতে পেরেছি, মানে আওয়ামী লীগ নেতা। আপনাকে আরেকটা জিনিস বলে দেই, এই যে রোকেয়া প্রাচীর প্রসঙ্গটা ছিল, আমরা খুবই ধরেন আমার খুবই দুঃখ লাগে যে বলা হয় যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উপরে হামলা। ভাইয়া, ওনার রাজনৈতিক পরিচয় আছে, উনি রাজনীতি করে। আচ্ছা, মানে উনি শিল্পীর আগে রাজনীতি। আমাকে লিখতে হবে যে উনি রাজনীতি, পদ আছে ওনার। রাহুল আনন্দ যিনি ছিলেন জলের গানের, আমরা শুনেছি যে একদম আমাদের দ্বিতীয় স্বাধীনতা আসার সাথে সাথেই রাহুল আনন্দর বাড়িতে কিন্তু হামলা হয়েছে এবং তার যত ইনস্ট্রুমেন্ট ছিল সবকিছু ভাঙা হয়েছে। এটার সত্যতা কতটুকু, এবং আপনি এই ব্যাপারে কি? রাহুল আনন্দের বউ একটা পোস্ট দিয়েছে, ওটা দেখছেন আপনি? আমার দেখা হয়। ওইখানে রাহুল আনন্দের বউ একটা স্পেসিফিক করে দিয়েছে, এবং এই ঘটনা যখন ঘটে রাহুল আনন্দের বাড়িতে, তখন আমি তো সাংবাদিকতার সূত্রে অনেকের সঙ্গে কথাবার্তা হয়, নিউজও করেছি। আপনাকে আমি বলে রাখি রাহুল আনন্দের বাড়িটা কোথায়, এটা কি জানেন? রাহুল আনন্দের বাড়িটা হলো 32 নম্বরের বাড়িটার ঠিক পাশে। ধরেন আপনার সোফায় একটা আগুন লেগেছে, এখান থেকে টেবিলে ছড়াইতে পারে না, টেবিল থেকে আমার সোফায় আসতে পারে না, খুব সহজ। কিন্তু এই আগুনটাও এভাবেই লেগে গেছে, এবং আমরা তো আসলে রাহুল আনন্দ বলি বা ওই পরিবারটা বলি, কেউই আসলে প্রস্তুত ছিলাম না ওই সময়ের জন্য। স্বাভাবিকভাবে সকল ইনস্ট্রুমেন্ট ওইখানে রেখে তাদের চলে আসতে হয়েছে, এবং এটা স্পেসিফিক করে দিয়েছে রাহুল আনন্দের বউ একটা পোস্ট দিয়ে ঘটনার কয়েকদিন পরে। আচ্ছা, তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাহুল আনন্দের বাড়িতে আগুন একদমই না যায়নি, একদমই না, ভাঙচুরও হয়নি না। আমরা একটা র‍্যাপিড ফায়ার খেলবো। হ্যাঁ, সেই র‍্যাপিড ফায়ারের নিয়মটা আমি বলে দিচ্ছি। যেমন একটা নাম বলবো, সেটা যে কোনো ব্যক্তিত্ব হতে পারে, সেটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারে, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, যে কেউ। আমি জানি আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, আপনি সবাইকেই চেনেন মোটামুটি। যদি আমাকে জিজ্ঞেস করা হতো যে বলো সমৃদ্ধি, তুমি বলো যে আমাদের অপূর্ণ ভাইয়া সম্পর্কে, অপূর্ণ ভাইয়া কি, আমি বলতাম একটা বিশেষণে বিশেষায়িত করতাম, তিনি হচ্ছেন একজন সাহসী লেখক। তেমনি আপনি এখন আমি যার নাম বলবো, যাদের নাম বলবো, তাদেরকে বিশেষণে বিশেষায়িত করবেন। বলেন। শমী কায়সার রাজনীতিবিদ। নায়ক ফেরদৌস এখন রাজনীতিবিদ, আগে অভিনেতা ছিলেন। নায়ক রিয়াজ ফেরদৌসের বন্ধু, মানে উনি ফেরদৌস যা তার বন্ধু কেমন হবে, একই তো। আচ্ছা, মানে সমমনা, তাই তো বলতে পারছেন। আচ্ছা, মমতাজ তো ধরেন কি বলবো, এটা মমতাজ গানের পাখি বলা যায়, এমপি বলা যায়, রাজনীতিবিদ বলা যায়। মাহিয়া মাহি ট্রাকের চালক, মার্কা ট্রাক ছিল এমপি ইলেকশনে। মোজাম্মেল বাবু উনি আসলে কি বলবো, চাইলেও সাংবাদিকতা করতে পারতেন। সালমান এফ রহমান দরবেশ, এখন কি এখনো দরবেশ, কারণ তাকে ডিম ছুঁড়ে ফেলেছিল যে এখন তো আইনজীবী মারা গেছে আর কি, দরবেশের ক্ষমতা আছে বলা যায়। জুনায়েদ পলকে হলো নেটের কারিগর, বিচ্ছিন্ন নেটের কারিগর। শ্যামল দত্ত, উনি আমার মনে হয় মেধার ব্যবহারটা ঠিকঠাক করলো না। নাইমুল ইসলাম খান, এটা মানে
হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায় টাইপ। উনিও প্রেসিডেন্ট হইলেন, সরকারও পতন হয়ে গেল। বিসিবির পাপন, উনি তো খেলোয়াড়। ভারত তো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তো সেক্ষেত্রে আপনাকে মনে হয় যে আমাদের এইবারই তো বাংলাদেশের প্রথম হলো যে আমাদের প্রধানমন্ত্রী কোনো একটা দেশে গিয়ে চলে গেলেন? এর আগে একজনের হয়েছিল, পালায়ে গেছে যে একজন ছিল, এটা বোধহয় 600 বছর আগের কাহিনী। তখন বাংলার নবাব ছিলেন লক্ষণ সেন, তিনিও এরকম রাজ্য ছেড়ে পালিয়ে গেছিলেন। এবং 600 বছর পরে আরো একটা ঘটনা বাংলাদেশে ঘটলো, মানে 600 বছর পর এই বাংলায় আরো একটা ঘটনা ঘটলো। সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের যে ব্যবসায়িক বা বিভিন্ন সংযোগ তো আছে, সেই সংযোগে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে বা কিছু হতে পারে বলে আপনি কি মনে করেন? না, আমার কাছে যেটা মনে হয় এখন যারা আসলে সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত, এবং আমার কাছে আমি খুব ছোট্ট মেধায় যেটা বুঝি, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং ভারতের সঙ্গে আমাদের অবশ্যই প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক রাখতে হবে, এবং তারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এবং প্রয়োজনে অপ্রয়োজনে আমরা একে অপরের সবসময় পাশে থাকবো। রাজনৈতিক জায়গা থেকে হয়তো পরিবর্তন হবে, তাদের দেশে যেরকম হবে আমাদের দেশেও হবে, তার মানে এই না যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। গত 15 বছরের আন্দোলনে, রাজনীতি স্পেসিফিক করে বলি, বিএনপি জনগণের কাছে পৌঁছাতে পারে নাই কোনো আন্দোলন নিয়ে, জনগণের দাবি নিয়ে পৌঁছাতে পারে নাই। আর গত 15 বছরে আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তো এখন যে কোনো রাজনৈতিক দল জনগণের পাশে থাকার চেষ্টা করে, সে নতুন হোক বা পুরনো হোক, জনগণের মুডটা বুঝতে পারে। এবং ধরেন এটা 20 বছর আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ আলাদা। তার মানে আপনি তরুণদেরকে তরুণ নেতৃত্ব চাচ্ছেন? অবভিয়াসলি এটা না, কোনো ভুল নাই। অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সরকারের প্রতি আপনার কোনো প্রত্যাশা আছে? একটাই প্রত্যাশা, সেটা হলো যে এই পুরো জায়গাটাতে, মানে পুরো বাংলাদেশের সকল সেক্টরে আসলে খুব নাজুক অবস্থা, দলীয়করণ, আত্মীয়করণ, সকল জায়গাতে আসলে খুব বাজে অবস্থা। এইটাকে ঠিকঠাক করে স্থিতিশীল করে তারপর আসলে নির্বাচনমুখী হয়ে যাওয়াটা উত্তম, এটা হচ্ছে আমার চাওয়া আসলে। এই জন্য যদি সময় দীর্ঘায়িত হয়, সেটা সেটা আলোচনা সাপেক্ষে সেই সময়টুকু নিয়ে এই যে সকল সেক্টরে সংস্কার করে তারপরে আসলে মাঠে নামতে হবে। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন আপনাদের ভালো লেগেছে, এবং আগামী পর্বে আবারও কোনো বিশেষ অতিথিকে নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।